স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজ 17 এপ্রিল, বাংলাদেশের জন্মের ইতিহাসে অনেকগুলো দিবস গুরুত্বপূর্ণ, তার মধ্যে আজকের দিনটিও খুবই গুরুত্বপূর্ণ। 9 মাসের মুক্তি যুদ্ধ, 23 বছরের মুক্তি সংগ্রাম, এই ধারাবাহিকতায় আজকের দিনটি আলাদাভাবে উল্লেখ করার মতো। আজ মুজিবনগর দিবস। এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটি এখন মুজিবনগর হিসেবে পরিচিত, সেখানে 1971 সালের এই দিনে শপথ নিয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার, যেভাবে বলা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী করে যে সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল, সেটা শপথ নিয়েছিল 17 এপ্রিল। এবং এই শপথের মাধ্যমে আসলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের একটি বৈধ সরকারের যাত্রা শুরু হয়েছিল। এবং যারা সেদিন শপথ নিয়েছিলেন তাদের সবার জনগণের ম্যান্ডেটও ছিল, কারণ 70-এর নির্বাচনে যে বিপুল বিজয় পেয়েছিল আওয়ামী লীগ, সেই ম্যান্ডেটের বলেই তারা সরকার গঠন করতে পেরেছিল এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, যার ধারাবাহিকতায় 16 ডিসেম্বর 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ফলে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসে, এবং সেই দিনটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি আছেন স্টুডিওতে। আছেন বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, সাবেক ছাত্রনেতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, এবং আছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আমরা আশা করছি কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হবেন দৈনিক স্টেটসম্যান পত্রিকার সাবেক সম্পাদক মানস ঘোষ, যিনি 17 এপ্রিলের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। কলকাতা প্রেস ক্লাব থেকে তখন এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে আন্তর্জাতিক সাংবাদিক যারা মেহেরপুরে এসেছিলেন তাদের সাথে মানস ঘোষও ছিলেন, আরও অনেকের সাথে। আশা করি তিনি যুক্ত হবেন, হলে আমরা একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনতে পাবো সেদিনের সেই কথা। তবে বিস্তারিত আলোচনার যাওয়ার আগে আমি রাত 10টার সংবাদ শুনবো একটু জানিয়ে দিতে চাই। আমরা আলোচনায় যাচ্ছি। অজয় দাশগুপ্ত, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করি। আমি যেমনটি বলছিলাম, কেন 17 এপ্রিল মানে এত গুরুত্বপূর্ণ, যে এতদিন পরে এসে আমরা দিবসটি নিয়ে কথা বলি কেন? 53 বছর তো আপনি শুরুতেই আমি বলি যে গণহত্যা জেনোসাইড শুরু হলো 25শে মার্চ। 2 সপ্তাহ যেতে না যেতেই কিন্তু আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে ফেললো 10 এপ্রিল, এবং 3 সপ্তাহ যেতে না যেতেই কিন্তু শপথ নিল একটা জেনোসাইড, শুধু ঢাকা বা নির্দিষ্ট এলাকায় না, গোটা বাংলাদেশে। এবং যে মেহেরপুরের কথা বললেন সেটা তখন ছিল চুয়াডাঙ্গা, মেহেরপুর একই এলাকা বলা যায়। চুয়াডাঙ্গায় শপথ নেওয়ার কথা ছিল 14 এপ্রিল, সেটা পাকিস্তান আর্মি বোম্বিং করলো আগে ভাগেই জেনে, যে কারণে তারিখটাও বদলাতে হলো, জায়গাটা বদলাতে হলো। এবং এইরকম একটা ভয়াবহ পরিবেশে আমাদের নির্বাচিত নেতৃত্ব কতটা সচেতন ছিল, যেটা আপনি বললেন শুরুতে, যে অস্থায়ী বা প্রবাসী সরকার, কোনো সরকারই কিন্তু গঠিত হয়নি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল, যা ছিল আইনসম্মত, যেটা আপনি বললেন 70 নির্বাচনের ম্যান্ডেট নিয়ে তারা ম্যান্ডেট। আরেকটা ছিল কার্যকর কর্তৃত্ব। জনগণ এই সরকারের পক্ষে, ভূখণ্ড পক্ষে, বিশ্ব জনমত আমাদের পক্ষে। এবং একইভাবে দেখেন আমাদের এই 17 এপ্রিল শপথ গ্রহণের সময়ের যে পরিবেশ যদি বলেন, এখন গণভবনে বা বঙ্গভবনে যদি কোনো আমরা শপথের অনুষ্ঠান দেখি, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্য, যা কিছু স্বাভাবিক এখন সময়ে আয়োজন থাকে, অর্থাৎ জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, গার্ড অব অনার, মার্চ পাস্ট, হ্যাঁ সব, তারপরে বক্তব্য, দেশি বিদেশি অতিথি, গণমাধ্যম কর্মী, মেহেরপুরের বনের মধ্যে কোনো কিছুর কি ঘাটতি ছিল? সব কিছু কিন্তু ছিল। অর্থাৎ আমাদের নেতৃত্ব এইসব বিষয়ে, মঞ্চটা কেমন হবে, পতাকা কিভাবে উড়বে, সবকিছুই কিন্তু দেশি বিদেশি রিহার্সালও হয়েছে। আপনি মানস ঘোষের কথা বললেন যে কলকাতা প্রেস ক্লাবে শত শত সাংবাদিকরা জড়ো হয়েছিল আগের রাত থেকে, কোথায় যাবে জানে না, হ্যাঁ মানে গন্তব্য জানে না, কিন্তু যেতে হবে, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আসতেছে বাংলাদেশ নিয়ে, অর্থাৎ এতটা প্রস্তুতি। অন্যদিকে যদি বলেন, প্রথম কাজটি হয়েছিল কিন্তু স্বাধীনতার সনদ ঘোষণা।
আমাদের আদি সংবিধান যদি বলি তাহলে কিন্তু তার যে সার সংকেত সেটা কিন্তু এই সনদের মধ্যে রয়েছে। রাষ্ট্র কেন প্রয়োজন, কেন বাংলাদেশ স্বাধীনতার পথে গেল, কিভাবে দেশ পরিচালিত হবে, কি কি নীতি অনুসরণ করা হবে, কর্মপন্থা অনুসরণ করা হবে, লক্ষ্য উদ্দেশ্য কি হবে, সব কিছু কিন্তু ওখানে পড়া হয়েছিল। শপথ অনুষ্ঠানে দেখেন অস্থায়ী রাষ্ট্রপতি ভাষণ দিলেন, প্রধানমন্ত্রী ভাষণ দিলেন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম ঘোষণা করা হলো। একই সঙ্গে দেখেন মাত্র কয়েক দিনের মধ্যেই লাখ লাখ মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ পেয়ে গেল এই সরকারের তৎপরতায়। ভারতে 1 কোটি শরণার্থী, তাদের দেখাশোনা ভারত সরকারের পাশাপাশি। গোটা বিশ্বে স্বাধীনতার স্বীকৃতি চাই। একই সঙ্গে আমাদের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি চাই। গোটা বিশ্বে প্রতিনিধি দল ছড়িয়ে পড়ল। আপনি একটা টেলিভিশন কেন্দ্র মানে গুরুত্বপূর্ণ শীর্ষ পদে আছেন, একটা বেতার কেন্দ্র বা একটা টেলিভিশন চালু করতে কত কিছুর আয়োজন করতে হয়। 71-এ পাকিস্তানের যে বেতার কেন্দ্র ছিল কিংবা ভারতের আকাশবাণী বেতার কেন্দ্র ছিল, আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও যার পুরোটাই আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণী শিল্পী কলাকুশলী দিয়ে ব্যবস্থাপনা হয়েছিল। এখন একটা বেতার কেন্দ্রে 53 বছর পরে যা আমরা দেখি, অনুষ্ঠানে খবর দেখি, কথিকা দেখি, সংবাদ ভাষ্য দেখি, আকাশবাণী কিংবা অন্য যে কোনো বেতারের সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কোনো ব্যবধান আপনি খুঁজে পাবেন অনুষ্ঠান কর্মসূচিতে? একদম সেই রকম সাজানো। সেই রকম দেখেন, একটা মুক্তিযুদ্ধ এমনি এমনি তো 8 মাস 9 মাসে সফল হয়নি। এই শক্তিগুলো কিন্তু ধারণ করতে পেরেছিল 17 এপ্রিলের সরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সুভাষ সিংহ রায়, আমি যদি একটু পিছনে ফিরি, বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ তখনকার রেসকোর্স ময়দান, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তখন অনেকের মানে সাধারণ ছাত্র নেতাদের তখন স্বাভাবিকভাবে তাদের অনেক চাপ ছিল যে সরাসরি স্বাধীনতার ঘোষণা দিতে হবে। এবং তখন সুযোগ ছিল এটা যে যদি বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিতেন সেই দিনই আক্রান্ত হওয়ার সুযোগ ছিল, এবং আশঙ্কা ছিল যে বাংলাদেশকে তখন একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে চিত্রিত করার। কিন্তু বঙ্গবন্ধু খুবই কৌশলে ঘোষণাও দিলেন, কিন্তু আবার ফাঁকও রাখলেন যাতে আক্রমণ করা না যায়। ঠিক উনি যখন বাংলাদেশ আক্রান্ত হলো 25শে মার্চ রাতে, 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিলেন। এই যে মানে কৌশলটা, আমি বিচ্ছিন্নতাবাদী না, আমি স্বাধীনতা সংগ্রামী, এবং সেটা ঠিক যেমনটি অজয় দাশগুপ্ত বললেন যে একটা নিয়মতান্ত্রিক সরকার, জনগণের রায় নেওয়া সরকার, ফলে এটাকে বিচ্ছিন্নতাবাদী বলার কোনো সুযোগ এমনকি পাকিস্তানেরও আসলে তখন আর বৈধভাবে ছিল না। এইটাও তো আমাদের এই পুরো মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ পুরোটার মধ্যে এই জিনিসগুলো তো একটা তো হলো মাঠে লড়াই করেছে, কিন্তু এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনি যা বললেন, বাংলাদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করে এবং যারা বিরোধী দলের তকমা নিয়ে ঘোরবার চেষ্টা করে, রাষ্ট্র ক্ষমতায় যেভাবে হোক যেতে চায়, তারা কেউ কি 17 এপ্রিল পালন করেছে? পালন করে? আচ্ছা, তারা কি 10 এপ্রিল কি তারা মনে রেখেছে? এটা আমি আজকে আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি বলেছেন যে আজকেই কিন্তু বাংলাদেশের ক্যাবিনেটের একটা মিটিং হয়েছে। উনি আমি ছোট্ট একটু পুরোটা না, আজ 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার দিন। আজকে এই দিনে এই মুহূর্তে মন্ত্রিপরিষদে সবাই অংশগ্রহণ করছি। আজকে অদ্ভুত একটা বিষয় জানলাম, একটা মিটিং ডকুমেন্ট থেকে দেখা যাচ্ছে 2002 সালে খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সভায় বর্তমান প্রেক্ষাপটে নিম্নলিখিত দিবসগুলো পালনের প্রয়োজন নেই, এই মর্মে একটি প্রস্তাবনায় 17 এপ্রিল অন্তর্ভুক্ত করা হয়েছিল। মোহাম্মদ আলী আরাফাত, যিনি এখন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, তিনি আজকে ক্যাবিনেটের বসে একটু যোগ করি, মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য প্রফেসর কাজী দীন মোহাম্মদকে দিয়ে একটি কমিটি করিয়েছিলেন। বাংলা বিভাগের শিক্ষক ছিলেন, এবং 2006 সালে তার মন্ত্রী পরিষদের 2 জন যে রাষ্ট্রদ্রোহী ব্যক্তি ছিলেন এবং রাজাকার 2 জন ব্যক্তি ছিলেন, তারা যৌথভাবে একটি আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীর কাছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন। বেগম খালেদা জিয়া লিখে দিয়েছিলেন তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রীর বরাবরে যে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক।
ওই আলোচনা আমি আর আসছি না, আমি এটুকু বলে রাখলাম। আমরা যখন ছোটবেলায় শুনে আসছি, যখন রাজনৈতিক নেতারা বক্তৃতা দিতেন, একটা কথা প্রায় বলতে শুনতাম যে এটা বিপ্লবী সরকার, কেউ বলতেন প্রবাসী সরকার, কেউ বলতেন অস্থায়ী সরকার। এটার কোনোটাই না, যেটা অজয় দাশগুপ্ত খুব স্পষ্ট করে বলেছেন, একদম নিয়ন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং খুব ভালো হতো যদি সুযোগ থাকতো, কারণ আমি জানি না আমরা কতদিন এই সুযোগ পাবো। নেহারঞ্জন চক্রবর্তী, যিনি বঙ্গবন্ধুর ইসলামিয়া কলেজে যখন ছাত্র ছিলেন, তখন তার সাথে দীর্ঘ 4 বছরে প্রায় প্রতি রাত্রে এক বিছানায় ঘুমিয়েছেন, তিনি এখনো বেঁচে আছেন। এই যে মানস ঘোষ দা আজকে যুক্ত আছেন, নেহারঞ্জন চক্রবর্তী ওই দিন রাত্রে যখন তার কাছে বলা হলো যে আমাদের অনেকগুলো গাড়ি প্রয়োজন, নেহারঞ্জন চক্রবর্তী সবকটি গাড়ি দিয়েছিলেন। এটা 65 থেকে 70টি গাড়ি এসেছিল, বড় গাড়ি, সেটা এই মেহেরপুরের আম্মকাননে। 3রা এপ্রিল, অজয়দা আমি যদি ভুল বলি অজয়দা ঠিক করে দেবেন, 3রা এপ্রিল যে KF রুস্তমজি, যিনি ডিজি বর্ডার সিকিউরিটি ফোর্সেস ইন্ডিয়া, তিনি যেভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে, আমাদের যে প্রথম সরকারের যিনি প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ, তাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন, মনে পড়ছে গোলক মজুমদারকে। সেই গোলক মজুমদার ইস্টার্ন রিজনের চিফ ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের, তাদের যে ভূমিকা, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যে 17 এপ্রিল যে সরকারটি গঠিত, শপথ নিয়েছিল, গঠিত হয়েছে 10 এপ্রিল, এবং খুব ছোট একটি মন্ত্রিসভা ছিল, সব মিলে 6 জন, রাষ্ট্র অস্থায়ী রাষ্ট্রপতি থেকে শুরু করে 6 জন। আমরা ভুল করে ফেলি যখন অস্থায়ী সরকার বলি, যে ওখানে একটা অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, কারণ স্থায়ী রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু। এবং সেই সরকার যে কার্যক্রম চালিয়েছে, যেটা অজয় দাশগুপ্ত বললেন, তারা কোন বিষয়ে তারা সিদ্ধান্ত নেননি, আমার ভাবতে অবাক লাগে। আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন হোসেন তৌফিক ইমাম, যিনি ST ইমাম নামে খ্যাত, তিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন বাংলাদেশের, এবং তিনি যে 2টি খণ্ডে বই লিখেছেন, সেখানে সবকিছু বিস্তারিতভাবে কিন্তু উল্লেখ করেছেন। মন্ত্রিপরিষদের বৈঠক কি করে হতো, তাজউদ্দিন সাহেব নিজের হাতে কি কি লিখতেন, এগুলো সব বলেছেন। এবং এই যে ব্যাপারগুলো আজকের দিনে খুবই প্রাসঙ্গিক, অথচ যারা বামপন্থী রাজনীতি করে, মুক্তিযুদ্ধের কথা বলে, এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও, তারাও কিন্তু আজকের 17 এপ্রিল একটি শব্দ উচ্চারণ করেনি। আমাদের দুর্ভাগ্যটা সেরে, তা আমার কাছে এই জিনিসটা খুবই প্রাসঙ্গিক মনে হয় যে আমরা যখন জন্মের ইতিহাস ভুলে যাই, 25শে মার্চের সন্ধ্যাবেলা যেটা অজয় দাশগুপ্ত কিছুটা শুরু করেছিলেন, এবং খুব যথার্থভাবে সন্ধ্যাবেলার থেকে M113 APC, এটা দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধযান তৈরি করেছিল। যে কোনো পরিস্থিতিতে এই যুদ্ধযানটি চলতে পারত, জলে চলতে পারত, সমতলে পারত, পাহাড়ে চলতে পারত। বঙ্গবন্ধুর বাড়ির আশপাশ দিয়ে এই যুদ্ধযান কিন্তু ঘোরাফেরা করেছে, অবস্থান নিয়েছিল। কেন করেছিল? আমরা তো অপারেশনের কথা শুনি, অপারেশন সার্চলাইট, কিন্তু এখন আমরা আলাপ করি না ওই যে রাত্রেবেলা যে অপারেশনটা হয়েছিল, এটা ছিল অপারেশন বিগ বার্ড। সেই বিগ বার্ডটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব ওনাকে গ্রেফতার করে, হ্যাঁ, এবং তাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, যেটা আমরা দুর্ভাগা, আমরা ইতিহাস কিন্তু সঠিক সময় লিখতে পারিনি, কারণ লিখতে দেওয়াও হয়নি, প্রকাশ করতেও দেওয়া হয়নি। পাকিস্তানের একজন মানবাধিকার কর্মী আহমেদ সেলিম, তিনি 2002 সালে বাংলাদেশের ঐতিহ্য প্রকাশনী থেকে বেরিয়েছিল, যেটা আপনার PDF ফর্মে আপনি গুগলে সার্চ দিলে পাবেন। ব্লাড বিটেন ট্রাক, শেখ মুজিবস 9 months ইন পাকিস্তান প্রিজন। আহমেদ সালিম বলে ওরা, আমরা যেহেতু সেলিম উচ্চারণ করছি।
তিনি দেখিয়েছেন 288 দিন যে কারাগারে বঙ্গবন্ধু ছিলেন, তিনি 25শে মার্চের রাত্রে প্রথমে নিয়ে যাওয়া হয় আজকে যে মহান জাতীয় সংসদ, সেই সংসদের তখন নির্মাণাধীন ভবন, তার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে তাকে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে যাওয়া হয়, তাকে পরে ফ্ল্যাগ স্টাফ হাউসে নেওয়া হয়। 29শে মার্চ বঙ্গবন্ধুকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এবং এই ইতিহাসগুলো কিন্তু আজকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা দরকার। বঙ্গবন্ধুকে বলা হতো মিয়ান আলী কারাগারে রাখা হয়েছিল, কিন্তু তাকে ওই আহমেদ সেলিম লিখলেন, যেটা এখন ফয়সালাবাদ কারাগার নাম দেওয়া হয়েছে, ফয়সালাবাদ কারাগার, তারপরে মিয়ান আলী কারাগার, আত্মার দুর্গ, একাধিক কারাগারে রাখা হয়েছে। কেন রাখা হয়েছিল? তার উপরে মানসিক চাপ প্রয়োগ করবার জন্য। এবং যেখানে খুবই উষ্ণ, যখন টেম্পারেচার খুব হাই হতো, ওইখানে পাকিস্তানের যে জায়গাটাই সবচেয়ে বেশি উত্তপ্ত, সেখানেই তাকে নিয়ে যাওয়া হতো। 288 দিন কারাগারে কি নির্যাতন ভোগ করেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, বঙ্গবন্ধু কিন্তু 25শে মার্চের রাত্রের আগেই বঙ্গবন্ধু তার সহকর্মীদেরকে কিন্তু বলেছেন যে কি কি করতে হবে, কোথায় যেতে হবে, ঠিকানা মুখস্থ করিয়েছেন, যে কোন জায়গায় যে আশ্রয় গ্রহণ করবেন। এবং শচীন্দ্রলাল সিংহ, ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা, তার যে ভূমিকা, তার যে অবদান আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরা দরকার। আর যারা 17 এপ্রিলকে স্মরণ করেন না, তারা নিশ্চয় মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা মানেন না এবং ধারণ করেন না। তাদের ভিতরে বাংলাদেশ বোধ জাগ্রত নাই। আমাদের ভাবা দরকার, অজয় দাশগুপ্ত যে কথাগুলো বললেন খুব স্পষ্ট করে। এবং এই যে নুরুল কাদের খান, যিনি পাবনার ডিসি ছিলেন এবং কি অকুতোভয় সৈনিক, তিনি বাংলাদেশের কিন্তু সেই মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর তিনি এফিডেভিট করে তার খান শব্দটি বাদ দিয়েছিলেন, যদিও এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। তিনি বাংলাদেশে প্রথম দেশ গার্মেন্টস শুরু করে বাংলাদেশে যে পোশাক শিল্পের অগ্রগতির যাত্রা, সেটা কিন্তু শুরু করেছিলেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যারা শানিত না হয়েছে, তারা কিন্তু বাংলাদেশে কোনো অবদান রাখতে পারেননি, রাখার কথাও না। সেই বিষয়গুলো আজকে বলাও প্রয়োজন। আজকে অনেক কথাই তো অনেকে বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন যে শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ করেনি, শুধুমাত্র এটাই হয়নি, তারা মুক্তিযুদ্ধ না করে এখানে রণাঙ্গনে যুদ্ধ করেনি, তারা চলে গিয়েছে, তারা চলে যে আরামে এসেছিলেন। কত রকম বিকৃত ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি। কিন্তু সত্যিকার অর্থে বলা প্রয়োজন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, যেটা বঙ্গবন্ধু 7 মার্চের কথা আপনি বললেন না, 7 মার্চ কিন্তু বঙ্গবন্ধু কিন্তু ভাষণে উল্লেখ করেছেন আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলুন। এবং এই যে তার যে মুক্তির যে বাণী, মুক্তির সংগ্রাম, আপনি যথার্থই উল্লেখ করেছেন যে 7 মার্চের যে ভাষণ, সেই ভাষণের পর বিশেষ করে আবার 25শে মার্চের রাত্রে আমরা যখন বলবো, এবং স্বাধীনতার ঘোষণা করা হলো, তখন সারা পৃথিবীর আন্তর্জাতিক পত্রিকায় বলা হয়ে গেল শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে। আর ইয়াহিয়া খান বঙ্গবন্ধু সম্বন্ধে কি খারাপ উক্তি করেছেন, যে সে হচ্ছে পাকিস্তানের শত্রু, তাকে এখন স্বাধীনতা ঘোষণা করেছে, তাকে আর পার পেতে দেওয়া হবে না। ব্যাপারটা তো এমন ছিল, আমি ইংরেজিতে বললাম না। সেখানে এখনো পর্যন্ত বিতর্ক করার দুঃসাহস তারা দেখান বলেই আমার এই কথাগুলো বলতে হলো। আমি একটু মনে বাড়িয়ে বললাম, না বেশি বলে ফেললাম। দাদা, আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আম্রকাননে শপথ নিয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেটির আজকে ধারাবাহিকতা 53 বছর চলছে সরকারের, সেই দিন থেকে শুরু। জনাব অজয় দাশগুপ্ত, আপনি যেমনটি শুরুতে বলছিলেন, আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো যে তখন যারা নেতৃত্ব দিয়েছিলেন, মানে যে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন সৈয়দ নজরুল ইসলাম বা তাজউদ্দিন আহমেদ, তাদের বয়স তো কারো খুব বেশি ছিল না, বা এমনও না যে তাদের অতীত অভিজ্ঞতা আছে সরকারের। তারা সবাই রাজনীতি করে মাঠ থেকে উঠে আসা, মানে কারোই অতীতে 70-এর নির্বাচন হয়েছে কিন্তু সংসদে বসার অভিজ্ঞতা নাই। কিন্তু তারা এমন একটি একদম, আপনি যেমনটি বলেন, একদম প্রস্তুতি নিয়ে একটি সরকারের যা যা করা দরকার সবকিছু করে, বিদেশি মিডিয়া মানে শপথ অনুষ্ঠান না শুধু, পরে পরিচালনা,
তার মানে একটা দীর্ঘ পূর্ব প্রস্তুতি ছিল আসলে তাদের, মানে 23 বছরের সংগ্রাম তো আছে, সংগ্রামের মধ্যেও তারা নিজেরা নিজেদেরকে বঙ্গবন্ধু নেতৃত্বে এমনভাবে প্রিপেয়ার করেছেন যে যখন দরকার হয়েছে তখন মনে হচ্ছে যেন সব রেডি। ব্যাপারটা তো আর এরকম না আসলে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব তাদেরকে কি পালন করা দরকার ওটা বলতে পারবেন না করেছেন তারা পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, এই কেউ কেউ একটা অংশ 54 সালে এই 30-32 বছর বয়সে যুক্তফ্রন্টের হয়ে জয়ী হয়েছিলেন। তাজউদ্দিন সাহেব কাপাসিয়া থেকে জিতেছিলেন, এরকম 54তে কয়েকজন জয়ী হয়েছিলেন। কিন্তু দেখেন আপনি যদি তখন শুধু বঙ্গবন্ধু শুধু ক্যাবিনেটে ছিলেন বোধহয় 54। আমি সুভাষদার, হ্যাঁ, আর কেউ ছিলেন না, সেটাই মানে একটা সরকার পরিচালনা কোনো অভিজ্ঞতা কারো ছিল না। কিন্তু বঙ্গবন্ধু নিজে যে কাজটা করেছিলেন 53 সালে, উনি লিখছেন, আপনি ওনার অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত সিক্রেট ডকুমেন্টস যদি দেখেন, পাবনায় মিটিংয়ে বলছেন যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তখন সমতা, ওইটা নিয়ে খুব মূলনীতি রিপোর্ট বলে একটা ছিল যে পার্লামেন্টের ওখানের যতজন মেম্বার হবে এখানে ততজন সমতা। উনি তখন দেখেন মাত্র 33 বছর বয়স, বললেন যে মানতে পারি সমতা যদি রাজধানী পূর্ব পাকিস্তানে আসে, সেনাবাহিনী নৌবাহিনীর সদর দপ্তর পশ্চিম পূর্ব পাকিস্তানে আসে, কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর পূর্ব পাকিস্তানে আসে। দেখেন ওই সময়ে তার চিন্তার মধ্যে 53তে মানে স্বাধীনতার মাত্র 5 বছর পরে সোহরাওয়ার্দী সাহেব 52তে তাকে চিঠি লিখেছেন যে তুমি যে পথে চলছো আমার সন্দেহ হয় তোমরা পাকিস্তানের সঙ্গে থাকবে না। 52 সালে চিঠি লিখেছেন। মানে অর্থাৎ প্রস্তুতিটা, রাজনৈতিক ক্ষমতায় আমরা নাই, কিন্তু মুজিবুর রহমান 56 সালে মন্ত্রী হলেন, 57 সালের জুলাই মাসে আওয়ামী লীগ থেকে একটা বড় অংশ, যাদের মধ্যে ত্যাগী ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, জনসম্পৃক্ত ছিলেন, এইরকম একটা অংশ বের হয়ে ন্যাপ করলো। হ্যাঁ, সেই সময় শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান মুখ্যমন্ত্রী ছিলেন, আর এই যে মানে আপনার এই যে আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমদ, তিনজনকে সোহরাওয়ার্দী সাহেব ডাকলেন যে ন্যাপ ভাগ একটা বড় অংশ আওয়ামী লীগ থেকে নিয়ে গেছে, এরা খুব ত্যাগী, বামপন্থী মনোভাবের অনেকে, দল টিকে রাখতে হইলে তোমরা কেউ দলের দায়িত্ব নাও মন্ত্রিসভা থেকে ছেড়ে। আবুল মনসুর আহমদ বললেন যে আমি তো শিল্পায়ন নিয়ে অনেক কিছু ভেবে রাখছি, আমি মন্ত্রী থেকে সরে গেলে তো পূর্ব পাকিস্তানের শিল্পায়ন হবে না, এখানে তো কিছু নাই। আতাউর রহমান বললেন যে আমরা কেবল সরকার গঠন করছি, আমি হলাম মুখ্যমন্ত্রী, আমি যদি চলে যাই তাইলে তো টিম লিডারই থাকে না। শেখ মুজিবুর রহমানের দিকে তাকালেন, ওনাকে কিন্তু ভাসানী সাহেব যখন আওয়ামী লীগ এক ছিল, ন্যাপ ভাগ হয় নাই আগে, তখন কিন্তু ভাসানী সাহেব তাকে বলছিলেন যে তুমি দলের সম্পাদক পদ ছেড়ে দিতে, কিন্তু শেখ মুজিবুর রহমান ছেড়ে দিলেন মন্ত্রিত্বের পদ। এবং আপনি তাকালে দেখবেন আওয়ামী লীগের লিডারশিপের দিকে 50-এর দশকে আওয়ামী লীগের যারা জেলা মহকুমার সাংগঠনিক সম্পাদক বা সাধারণ সম্পাদক, 60-এর দশকে 6 দফা দেওয়ার পরে তারা হয়ে গেলেন এক একটা জেলা কমিটির প্রেসিডেন্ট বা মহকুমা কমিটির প্রেসিডেন্ট। সৈয়দ নজরুল ময়মনসিংহের প্রেসিডেন্ট, তাজউদ্দিন সাহেবও কিন্তু ঢাকা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। সমস্ত এই যে 50-এর দশকে যারা জেলার 30-32 বছর, তাদের বয়স আপনার 66 সালে হচ্ছে 35-36, 71 হলে 40-42, 43, এরকম এক একজনের বয়স। কিন্তু জনগণের সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক হিসেবে জেলা মহকুমার প্রেসিডেন্ট হয়ে গেলেন। 70-এ তারা প্রথম, বেশিরভাগ তো 70-এ প্রথম নির্বাচন। বঙ্গবন্ধুর একটা ভয় ছিল, 70-এর নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন যাদের, তাদের একটা অংশ 70-এ জয়েন করেছে, 69-এর গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের জোয়ারে জয়েন করেছে। বঙ্গবন্ধু বারবার স্মরণ করেছেন এই সমস্যার কথা। অধ্যাপক নুরুল ইসলামের বইয়ের মধ্যেও আছে, যে ত্যাগী যারা কষ্ট সহ্য করেছে, জেল খেটেছে,
মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, আমি যেমন সাইকেল নিয়ে ঘুরেছি, পায়ে হেঁটে ঘুরেছি, তারাও এই কাজ করেছে। এদের সবাইকে তো আমি মনোনয়ন দিতে পারলাম না, নানা বাধ্যবাধকতায়। এই বিপদটা 75-এর ভিত কিন্তু মানে ভিত তো না, মানে দুর্বল ভিত। এই জায়গাটার পরেও কিন্তু বাংলাদেশ এই যে 2 লক্ষ লোক মুক্তিবাহিনীর সদস্যকে অস্ত্রসজ্জিত করা, সক্রিয় করা, রণাঙ্গনে পাঠানো, তার মধ্যে দেখেন বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দী, তার স্ত্রী ঢাকায় বন্দী, 2 ছেলেকে কি করে রণাঙ্গনে পাঠায়। লাখ লাখ পরিবার যেমন করেছে, বঙ্গবন্ধুর পরিবারে তো একই কাজ করেছে। নেতা জনতা একাকার তো হয়েছিল। সেই যে জায়গাটা, সেটা কিন্তু আমাদেরকে 71-এ বিজয়ী হতে, এবং সেই সময় দেখেন রণাঙ্গনে আমরা ব্যক্তিগতভাবে আমিও পরিকল্পনা কি করে, পরিকল্পনা কমিশন গঠন করা হয় ভাবা যায়। এখন দেখেন ম্যাচুরিটিটা আসলে একটা পরিকল্পনা। দেখেন মোজাফফর আহমেদ চৌধুরীরা, ডক্টর আনিসুজ্জামানরা, তারা কিভাবে এর সঙ্গে সংযুক্ত হয়েছে। টাকার যে একটা চিহ্ন, ওই 71-ই কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। যে ভারত তখন এই 6-7 বছর আগে করেছে, ভারত ওই যে আমাদের টাকা টাকা ওই 71-এ চূড়ান্ত হয়ে গেছে। সারা কোন দেশে বাংলাদেশের প্রতিনিধি দল যায়নি। রেহমান সোবহান আমাকে বলছেন যে একটা বিরাট সুবিধা ছিল, যে দেশেই যাই, যে নেতাদের সঙ্গেই মুজিবকে চিনে সবাই, যে হ্যাঁ সে। এমনকি চীন যে এত বিরোধিতা, চীনে মাও সেতুং বলছে যে তোমরা তো আমাকে বলো নাই যে 56-57 সালে যেই ছেলেটা ওইভাবে চীনে এসেছিল, সে 99% ভোট পেয়ে গেছিল ইলেকশনে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলি। শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর মুক্তির জন্য তো পৃথিবীর বিভিন্ন দেশ তিনি গেছেন, নামগুলো বলতে গেলে অনেক নাম বলতে হবে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তা ছিলেন, সমাবর্তন বক্তা। তিনি বক্তৃতা দিতে যেই বলছেন যে আমি এখন যখনই যেখানে যাই বিদেশে, আমাকে সকলে বলে যে আপনি এত জনপ্রিয়তা কি করে অর্জন করলেন, আপনি এত ভোট কি করে পেলেন। কারণ আমাদের যে 70 নির্বাচন আর শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে সর্বশেষ নির্বাচন প্রায় কাছাকাছি সময় হয়েছিল, 71-এ হয়েছিল, 71-এই, সেটা বলছি মার্চ মাসে হয়েছিল। মার্চ মাসে। এই যে তিনি বললেন যে আমার জনপ্রিয়তা আর কি, আপনারা সকলে দেখে আসুন যে একটি দেশের নেতা কতটা জনপ্রিয় হতে পারে, তার জন্য তার নামের ওপর দিয়ে সংগ্রাম লড়াই করতে পারে। তার উদাহরণ হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ। আমার কাছে এগুলো, কেননা দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে শামসুজ্জামান খান তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, আমাদের প্রয়াত মহাপরিচালক বাংলা একাডেমি, তিনি উল্লেখ করেছেন রাহাত খান, সন্তোষ গুপ্ত, ডক্টর মাজহারুল ইসলাম, তারা কয়জন মিলে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অনেক লম্বা আলোচনা হয়েছিল। তো বঙ্গবন্ধুকে তারা জিজ্ঞেস করে ফেলেছিলেন যে আপনি 25শে মার্চ ধরা দিলেন কেন, আপনি তো গ্রেপ্তার এড়াতে পারতেন। বঙ্গবন্ধু খুব সোজা সাপটা ভাবে বলেছে যে আমি যদি গ্রেপ্তার না হতাম তাহলে তারা এত বেশি মানুষ হত্যা করত, এই একটা বিষয় ছিল। দ্বিতীয়ত, আমরা পৃথিবীতে যে ষড়যন্ত্রটা হয়েছে পাকিস্তান এবং চীনের বিভিন্ন মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্রের মধ্যে, যে আমরাকে আরো বিচ্ছিন্নতাবাদী হিসেবে তারা প্রকাশ করত। আর আমি গ্রেপ্তার হয়েছিলাম বলেই আমি একটা প্রমাণ সাইজের মুজিব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আমার নামের ওপর দিয়ে কিন্তু মানুষ যুদ্ধটা চলেছে, সংগ্রামটা চলেছে। আপনি খেয়াল করে দেখুন তো, এই যে ত্রিপুরা রাজ্য, ব্রাহ্মণবাড়িয়ার লাগোয়া রাষ্ট্র, আপনার কুমিল্লার জন্মস্থানের লাগোয়া যে ভারতের যে রাজ্যটি, সেই ত্রিপুরা রাজ্যে তখন যত মানুষ ছিল তার চেয়ে বেশি মানুষের জায়গা দিয়েছে কিন্তু ওই দেশের জনগণ। এবং ওই সময় আপনার দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে এমন কোনো পূজা মণ্ডপ ছিল না যেখানে ঢুকতে বঙ্গবন্ধুর ছবি লাগানো ছিল না। 71 ভেতরেই ছিল, আমি নিজে সাক্ষী, মন্দিরের ভেতরে। অতএব এই যে ব্যাপারগুলো, যারা খুবই কট্টর মানে হিন্দুত্ববাদে বিশ্বাস করত, সেই মানুষগুলো তার যে পূজার যে ঘর, সেই ঘরে তো দূরের কথা, কিন্তু এই জনগোষ্ঠীকে, যার অধিকাংশ মুসলিম জনগোষ্ঠীর মুক্তিযোদ্ধাদের, তাদের কিন্তু জায়গা দিয়েছে কিন্তু ঠাকুর ঘরে। এই যে সমতার যে জায়গাটি,
ভেদাভেদ ভুলে যাওয়ার যে জায়গাটি, এ তো অসাধারণ ৭১-এর মুক্তিযুদ্ধ। অবশ্যই অবশ্যই। আমি সেই জন্য বলছি মুক্তিযুদ্ধ আমাদের যে অবিনাশী চেতনা, সেই চেতনা আপনি আবারও উল্লেখ করছি, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন ছাড়া, বঙ্গবন্ধু পরিষদ কিংবা মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত মানুষগুলো ছাড়া, বাংলাদেশে যারা গণতন্ত্রের রাজনীতির কথা বলছেন, মুক্তির কথা বলছেন, সংগ্রামের কথা বলছেন, একটা লোক একটা শব্দ উচ্চারণ করেছে। জি জি, আমি আসবো আপনার কাছে। অজয়দার কথা বলছিলেন মাঝখানে। ও দুঃখিত। না ঠিক আছে, না অসুবিধা নেই। আমার মনে হয় যে এই ভিতটা, এই যে ধরেন একটা সংবিধান আদিরূপ সনদ, ৭২-এর সংবিধান তো এটার ভিত্তিতেই। এই যে গণহত্যা, জেনোসাইড, এখনো আমরা বলি যে জেনোসাইডের বিচার করতে হবে। ৭১-এর তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি এসে প্রথম ভাষণ, প্রত্যেকটাই কিন্তু আছে যে ঘাতকদের বিচার করতে হবে। আর যারা বলে যে আমরা যথেষ্ট দলিলপত্র উপস্থাপন করি নাই জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, একেবারেই অসত্য ভাষণ। মুক্তিযুদ্ধ চলাকালে আপনি ৭১ ওই যে দলিলপত্র স্বাধীনতা সংগ্রামের, সে দলিলপত্রে দেখবেন যে ৭১-এ বহু চিঠি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাছে পাঠানো হয়েছে। আসলে তারা বিষয়টাকে বইতে সব ডকুমেন্ট দেওয়া আছে, ডকুমেন্ট। আমরা $22 বিলিয়ন যে হিসাব হয়েছিল আমাদের পাওনা, হিসাব তো সব লেখা আছে। কাজেই আমরা যে বলি নাই বিষয়টা তা না। আন্তর্জাতিক সম্প্রদায় তাই না, এখন ইসরায়েলের হামলা যেভাবে, ইরান কি করবে সেটাতে জাতিসংঘ তৎপর হয়, ইসরায়েল কি করতেছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই। একই তো ৭১-এ তো তাই ঘটেছিল। আমাদের বাংলাদেশের জাতিসংঘের সদস্য তো ৭৪ হয়ে গেছে, এমনি তো এই চক্রান্তটা হয় নাই। এই জায়গাগুলো এখনকার প্রজন্মের কাছে আমি মনে করি যে এই প্রজন্মের কাছে আওয়ামী লীগ কিন্তু এখন আর বলার সুযোগ নাই যে ২১ বছরের কারণে, ২১ বছর তো মুজিবের নামটাও বলতে দেয় নাই, বঙ্গবন্ধু জাতির পিতা, এগুলো তো প্রশ্নই আসে না, শেখ মুজিবুর রহমান নামটা পর্যন্ত উচ্চারণ করতে নিষিদ্ধ ছিল আর কি। আমরা ৭৫ 15 আগস্টের পরে অক্টোবরে জয় বাংলা বিশ্ববিদ্যালয়ে লেখা, এইটাকে তো কোন সাহসে এটা করলা আর কি তোমরা, এই জায়গাটা তো ছিল। কিন্তু এখন যেটা ধরেন আজকে 17 এপ্রিল কি হতে পারত, ছাত্রলীগ একক ছাত্র সংগঠন, কোনো সন্দেহ নাই বাংলাদেশে 20-25 হাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে ধরেন আপনি বাদ দিলেন কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা স্কুলে তো ছাত্রলীগ মিটিং করতে পারতো যে এই হচ্ছে 17ই মার্চ, এই হচ্ছে 17 না, এই হচ্ছে 17ই মার্চ, এই হচ্ছে 7ই মার্চ, এই হচ্ছে 17 এপ্রিল। এই জাতি এমন কোনো ঘর নাই যার কারো না কারো রক্তে রঞ্জিত হয় নাই আমাদের এই স্বাধীনতার পতাকা। এই কথাটা কি বলে? এই কথাটা নিয়ে কি সবার কাছে যায়? যারা এই স্বাধীনতার জন্য, এমন কোনো বাড়ি আছে যার মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সরাসরি জড়িত না? এবং আজকে যে এই বাংলাদেশ ৭২ সালে বা ৭০ বা কেউ কেউ তো এমনি বলে নাই যে এটা একটা বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি বা বটমলেস বাস্কেট, এর তো ভিত ছিল, $60-70 মাথা পিছু আয় ছিল। পশ্চিম পাকিস্তানিরা কয়েকটা পাট যেহেতু আছে জুট মিল করতে হয়, এর বাইরে তো কোনো শিল্প ছিল না আসলে। 2 লাখ শিল্প শ্রমিক ছিল, এখন তো কোটি ছাড়িয়ে গেছে আর কি। এই যে অর্থনীতিতে যে জায়গাটায় আমেরিকা দেখেন, তার যে আটলান্টিক রিপোর্টেও বলতেছে যে হ্যাঁ গণতন্ত্র থাকুক না থাকুক, অর্থনীতিতে ভারত পাকিস্তানকেও পিছনে ফেলে গেছে আর কি। ভারতের মতো বড় অর্থনীতি হবে না, কারণ তার আয়তন, জনসংখ্যা, কিন্তু মাথা পিছু আয়ে বা জিডিপিতে এই জায়গাটা তো আমরা, পাকিস্তান তো প্রশ্নই আসে না, অনেক পিছনে। এই যে অগ্রগতিটা, এটা তো মুজিব ৭৪-এ বঙ্গবন্ধু বলেছেন জাতিসংঘে গিয়ে যে আমাদের উপহাস করো, আমাদের সম্পদেই তো এই ম্যানচেস্টার বা পাকিস্তানের বিভিন্ন শহর এগুলো গড়ে উঠছে, আমরা দেখবা ঘুরে দাঁড়াবো। এই যে ঘুরে দাঁড়ানো, সেই ঘুরে দাঁড়ানোর ভিতটা কিন্তু ৭১ তার সাক্ষী রেখে গেছে আর কি। এবং এইটা যত বেশি মানুষের কাছে যাব, যারা ৭১-এ বাংলাদেশ চায়নি, এখনো ওই পদ্মা সেতুর একটা পিলার যদি কোনো কারণে নাটবল্টু একটা খুশে পড়ছে, তারা খুশি হয়ে গেছে, ওদের কাছে কিন্তু 17 এপ্রিল কোনো গুরুত্বপূর্ণ জাতীয় ইতিহাসের দিবস নয়। জনাব সুভাষ সিংহ রায়, আপনি এই অজয় দাস গুপ্তের কাছে আমি যখন যাচ্ছিলাম তখন আপনি বলছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী নিয়ে একটু কথা বলতে,
মানে এটা কিন্তু আরো ইন্টারেস্টিং যে এই বয়সের একদল লোক তারা যুদ্ধ করছে, এবং শুধু যুদ্ধ না, খুবই পরিকল্পিতভাবে গুছিয়ে একটা সরকার পরিচালনা করছে, আন্তর্জাতিক সাথে সম্পর্ক রক্ষা করছে। আবার তাদের ঘরের ভিতরেও কিন্তু ষড়যন্ত্রকারী আছে, যিনি নাকি তখনই পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তখনই আবার পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করছে, নানা কিছু করছে। তাকে সরাসরি বাদও দেওয়া যাচ্ছে না, আবার তাকে আবার কন্ট্রোল করে রাখতে হচ্ছে। ফলে ওই ষড়যন্ত্র কিন্তু সামলাতে হচ্ছে এই ৭১ সালের যুদ্ধের মধ্যে। ফলে জিনিসগুলো কিন্তু কোনোটাই এত সহজ না, যে এমন হয় নাই যে অটো কম্পিউটার গেমস না যে যাও যুদ্ধ করে স্বাধীন করে নিয়ে আসো। প্রভাস আমিন, সপ্তম নৌবহরের কথা এখন আর বিস্তৃত করলাম না, মানে এটা ইতিহাসের লেখা আছে, আজকের তরুণ প্রজন্ম সব জানে। তাদের কিন্তু একটি অফিস, শক্তিশালী অফিস কিন্তু কলকাতায় ছিল, এবং বলে রাখা ভালো সেই অফিসটা কিন্তু এখনো আছে এবং শক্তিশালী অবস্থানে আছে। এবং বঙ্গবন্ধুর সাথে সকালে দেখা করতেন, এসে নানান রকম শর্ত দিতেন, বলতেন যে আপনাদের সাথে আমরা থাকব যদি সেন্ট মার্টিন এই দ্বীপকে যদি দিয়ে দেওয়া হয়, কিংবা ৯০ বছরের জন্য চুক্তি করা হয়। অনেক রকম বিষয় আছে। তো আপনি ব্লাড টেলিগ্রাম পড়েন না, অনেকগুলো বিষয় এখানে যুক্ত হয়ে আছে। তা পৃথিবীর ইতিহাসের এই ইতিহাসগুলো, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো যারা মুছে ফেলতে চেয়েছিল, তারা কি বাংলার সন্তান? তারা কি বঙ্গ সন্তান হিসেবে পরিচয় দিতে পারে? বেগম খালেদা জিয়া তার জেলে যাওয়ার আগে তিনি তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধ দলের সমাবেশে বলেছেন ৩০ লক্ষ মানুষ শহীদ হয় নাই। এই তো প্রায় তো হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলে ফেলেন, এমনকি কয়েশ্বররাও বলেন যে ভালো ছিল, বুদ্ধিজীবীরা বোকা ছিল যে কারণে তারা মৃত্যুবরণ করেছে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলো এর চেয়ে তো পাকিস্তানি ভালো ছিল। অতএব এই রাজনীতি যারা করছেন, কি কারণে তারা এই কথাগুলো ভিতর থেকে বেরিয়ে আসে, ভিতর তারা ধারণ করেন, বাংলাদেশকে ধারণ করেন না। এবং এই যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমাদের যে ত্যাগ, সেই ত্যাগের কথা কি তারা মনে রাখে? তারা কি করেছে? তাদের পূর্বপুরুষরা কি করেছে? আপনি উত্তরবঙ্গের যেই মানুষটি শান্তি কমিটির চেয়ারম্যান ছিল, তার সন্তান যত বড়ই বড় নেতা হোক না কেন, যতই তিনি সমাবেশ করুক না কেন, সে কখনোই কি তার বাবার সেই জায়গা থেকে সরে আসতে পেরেছে? আমাদের আরেকটা বিরতিতে যেতে হবে। এবং আপনি দেখেন, আপনি যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন জেল গেট খুলে দেওয়া হলো, ১১,০০০ যুদ্ধবন্দীদের ছেড়ে দেওয়া হলো, সেই যুদ্ধবন্দীদের মধ্যে অনেকেই তো আজকে যারা বিরোধী দলের রাজনীতি করছেন তাদের বাবা কিংবা চাচা এরা ছিলেন। প্রমাণ চাইলে প্রমাণ সবাই দিতে পারবে। দালালদের এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, যে কারণে তারা কিন্তু পালন করতে ভয় পায়, যে কারণে তারা উচ্চারণ করে। কারণ পালন করতে গেলে তখন তাদের ওই ইতিহাসে তাদের কোনো জায়গা দেখেন আর কি, সেই কারণে নিজেদের সেই কারণে। এই ছোট্ট কথাটাই খুব গুরুত্বপূর্ণ কথা আপনি এখন যেটা উল্লেখ করলেন। জি প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিশেষ ১৭ এপ্রিল মুজিবনগর দিবস নিয়ে জনাব অজয় দাশগুপ্ত, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, নতুন কোনো ইস্যুতে যেতে পারবো না। আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আপনি যে তখন মাঠের মুক্তিযুদ্ধে ছিলেন, মানে যখন আপনারা জানলেন যে বাংলাদেশের সরকার শপথ নিয়েছে, তখন মাঠের যারা মুক্তিযোদ্ধা তাদের তখনকার ফিলটা কেমন ছিল একটু যদি পিছিয়ে। একেবারে অনুভূতি যদি বলে, আমরা তো অন দি ওয়ে, তখন মাত্র তো ২১ দিন আমি বললাম। হ্যাঁ, তখনও তো মুক্তিযুদ্ধ গড়ে ওঠে নাই। বা চলো চলো ভারত ভূখণ্ডে চলো, অথবা দেশের মধ্যেও অনেক জায়গা প্রতিরোধ গড়ে উঠতেছে। এই সময় তো সরকার গঠন হয়ে গেছে। যখন সরকার গঠন হয়েছে, আমাদের কিন্তু ভেতরের অনুভূতিটা হয়ে গেল যে আমরা তো মানে বড় কাজটা হয়ে গেছে। এখন কি করতে হবে, এইটা মুক্তিযোদ্ধারা তখন তো হচ্ছে পকেট নানান জায়গা, তখন তারা সংগঠিত না। এইটা এখন একটা দ্রুত সংগঠিত রূপ পাবে, কারণ যারা এই রূপটা দিতে পারে তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব তারা পেয়েছে। কাজে এটা নিয়ে কোনো ছাত্র নেতারা বা সাবেক ছাত্র নেতা ৬০-এর দশকের তারাও সব যুক্ত হয়েছে, এই একটা ভরসা। আর রণাঙ্গনের সময় যদি বলেন, আমার তো মনে আছে মেলাঘরে যখন ছিলাম, তাজউদ্দিন সাহেব, সৈয়দুল ইসলাম সাহেব, ওসমানী সাহেব ৩ জন গেলেন ওখানে, বিশাল সমাবেশ। ওই যে একটা ছবি দেখেন ওইটা কিন্তু আমরা ওইখানে আর কি। তো
তাজউদ্দিন সাহেব সবাই বলতেছে যে আপনাদের জন্য, তাজউদ্দিন সাহেব সৈয়দ নজরুল ইসলাম সাহেব ভাষণে বললেন আপনারা এত কষ্ট করছেন, এত কিছুই আপনাদের জন্য করতে পারি না, আমাদের চোখের পানি, এই সব বলতেছেন। আর আমরা বলতেছি যে কিছু দরকার নেই, যত তাড়াতাড়ি অস্ত্র সজ্জিত করে দেশে যেতে চাই। তাজউদ্দিন সাহেব কেঁদে দিলেন যে আমরা চাচ্ছি আপনাদের থাকার জায়গাটা একটু ভালো করা যায় কিনা, খাওয়াটার মধ্যে এই এক থালায় 6 জন 7 জন মাসকালাই ডাল আর পোড়া রুটি আটার অথবা সবজি, এই শীতে খড়ের মধ্যে শুয়ে, আর আপনারা বলতেছেন যে কিচ্ছু চাই না, অস্ত্র দেন যুদ্ধে যাব। এই মনোবলটা তারা আমাদের জাতীয় নেতৃত্ব তৈরি করতে পেরেছিলেন এবং বিজয়ী হয়েছি। এখন ওই বাস্কেট কেস তো আর নাই, যে জায়গাটা অর্থনীতিতে গিয়েছি সেইটা থেকে আরো সামনে লক্ষ্য যেটা নির্ধারণ হয়েছে যে উন্নত দেশে চাই, স্মার্ট বাংলাদেশ চাই। স্মার্ট বাংলাদেশ হলে প্রথম শর্ত কিন্তু পূরণ করতে হবে স্মার্ট রাজনৈতিক শক্তি। জি, আপনাকে অনেক ধন্যবাদ সুভাষ সিংহ। আপনাকে 30 সেকেন্ড, সময় শেষ হয়ে গেছে, যদি কিছু বলতে চান। এই ইতিহাস চর্চাটা যেন সঠিকভাবে আমরা করতে পারি, এবং যারা মুক্তিযুদ্ধ নিয়ে যারা এখনো সংশয়ে থাকে তারা আসলে তাদের মনে সেই সংশয় দূর করে নিক্ষিপ্ত হবে। জি জি, আপনারা সবাই, প্রিয় দর্শক, আমরা যেন ইতিহাসকে ভুলে না যাই, কোত্থেকে কিভাবে সংগ্রাম করে এই দেশটি এসেছে, যে দেশটি আমরা এখন গর্ব নিয়ে বলি বাংলাদেশ, যেটি 71 সালে অনেকে বলেছিল বাস্কেট কেস হবে, সেটা হয়নি। যেটি অজয় দাশগুপ্ত বলেন যে অর্থনীতিতে আমরা অনেকে গিয়েছি এবং সামনে আরো বিপুল সম্ভাবনা বাংলাদেশের সামনে, কিন্তু আমরা যেন অতীতটা, ইতিহাসটা ভুলে না যাই। ভালো থাকবেন সবাই।